আজকে আমরা একটা অদ্ভুত রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবো। ঘটনাটা পিছনের ছায়া ভৌতিক অপরাধ রহস্য লেখাটা থেকে নেওয়া। হ্যাঁ, প্রেক্ষাপটটা বেশ ইন্টারেস্টিং। 2014 সাল, বারুইপুরের দিকে একটা পুরনো বাড়ি, বেশ থমথমে পরিবেশ বলা যায়। ওই বাড়িতেই রতনদা আর তার স্ত্রী রিমা নতুন ভাড়াটে হিসেবে আসেন, কিন্তু দাড়িটা বোধহয় সহজ ছিল না। একদমই না। আর এই গল্পের আসল মজাটা হলো, মানে যেভাবে এটা মোড় নেয়, প্রথমে মনে হবে একটা সাধারণ ভূতের গল্প, মাঝরাতের দরজায় শব্দ, ছায়া দেখা, এইসব। কিন্তু শেষে গিয়ে বোঝা যায় এর পিছনে একটা ভয়ঙ্কর অপরাধ লুকিয়েছিল, তাই তো? ঠিক তাই। আমরা এটাই বোঝার চেষ্টা করব আজ, যে এই আপাত ভুতুরে কাণ্ডের আড়ালে আসল সত্যিটা কি ছিল, আর কিভাবে ভয় বা বিশ্বাস আমাদের সত্যিটা দেখতে বাধা দেয়। চলুন তাহলে শুরু করা যাক। রতনদার রিমা আসার পর তো প্রথম কয়েক মাস সব স্বাভাবিকই ছিল। হ্যাঁ, প্রথম দিকে কোনো সমস্যা হয়নি, কিন্তু মাস কয়েক পর থেকে রিমা অদ্ভুত সব জিনিস অনুভব করতে শুরু করেন। যেমন ধরুন, রোজ রাতেই ঠিক 2টো নাগাদ ওর ঘুম ভেঙে যেত। ঠিক রাত 2টোয়? এটা তো একটু অদ্ভুত। হ্যাঁ, ঠিক 2টোয়। আর শুধু ঘুম ভাঙা নয়, তিনি শুনতে পেতেন দরজার বাইরে কে যেন হাঁটছে, আবছা শব্দ। মনে হতো দরজার হাতলটা কেউ যেন ধরে চাপ দিচ্ছে। কিন্তু দরজা খুললে কেউ থাকতো না? না, কেউ না, ফাঁকা। ব্যাপারটা বেশ ভয়ের, মানে দিনের পর দিন একই ঘটনা। আর সেই ছায়ামূর্তির ব্যাপারটা, ওটা কবে দেখলেন? সেটাও ঘটেছিল। একদিন গভীর রাতে জানলার ফাঁক দিয়ে দেখেন একজন দাঁড়িয়ে আছে, মাথায় কালো টুপি, মুখটা ঢাকা, আর হাত দুটো নাকি কাঁপছিল। কি সাংঘাতিক! কিন্তু লোকটা কি কিছু করার চেষ্টা করেছিল? না, সেটাই তো আরও অদ্ভুত। লোকটা শুধু দাঁড়িয়েছিল, কোনো ক্ষতি করেনি বা করার চেষ্টাও না। তারপর পুলিশে খবর দেওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, পুলিশ এসেছিল, কিন্তু তারা কিছুই পায়নি, মানে কোনো প্রমাণ বা কিছুই না। স্বাভাবিকভাবেই তারা হয়তো এটাকে মনের ভুল ভেবেছিল। সম্ভবত। এরপর রতনদা বাড়ির মালিকের সাথে কথা বলেন, আর তখনই বাড়ির একটা পুরনো ভয়ঙ্কর ইতিহাস সামনে আসে। ও, সেই ব্যাপারটা, 5 বছর আগের ঘটনাটা। হ্যাঁ, সঞ্জয় নামে এক ভাড়াটে ছিল আগে। সে নাকি তার স্ত্রীকে খুন করে বাড়ির কুঁয়ে ফেলে দেয়, তারপর নিজে আত্মহত্যা করে। আর এই ঘটনা থেকেই লোকমুখে রটে যায় যে সঞ্জয়ের আত্মা। সঞ্জয়ের আত্মাই নাকি প্রতি রাতে 2টো নাগাদ নতুন ভাড়াটেদের বউদের দেখতে আসে। এই গল্পটা শোনার পর তো রতনদা রিমার ভয় আরও বেড়ে যাওয়ারই কথা। অবশ্যই, কিন্তু তা সত্ত্বেও তারা বাড়ি ছাড়েনি। এই ভূতের গল্পটাই কি তাহলে কাল হলো? মনে তো হচ্ছে তাই, কারণ এর ঠিক পরেই আসল অঘটনটা ঘটে। একদিন রাতে রিমা হঠাৎ নিখোঁজ হয়ে যান। নিখোঁজ? কিভাবে? সেটাই রহস্য। সকালবেলা দেখা যায় ঘরের দরজা ভেতর থেকে খোলা, কিন্তু ঘরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, কিচ্ছু না, যেন রিমা নিজেই দরজা খুলে বেরিয়ে গেছেন। কিন্তু তিনি যাবেন কোথায়? পুলিশ কি করলো? পুলিশ তো চারিদিক তন্নতন্ন করে খুঁজল, এমনকি ওই কুয়োটাতেও তল্লাশি চালানো হলো যদি সঞ্জয়ের ঘটনার মতো কিছু হয়ে থাকে। কিন্তু না, কিচ্ছু পাওয়া গেল না। একেবারে যেন গায়েব হয়ে যাওয়া। ব্যাপারটা আরও রহস্যময় হয়ে উঠছে। কিন্তু 3 দিন পর রহস্যের মোড় ঘুরল। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা জমির ধারে বস্তাবন্দি অবস্থায় রিমার দেহ পাওয়া গেল। ও নো, খুন! হ্যাঁ, স্পষ্ট খুন। গলায় ফাঁসের দাগ ছিল, হাত দুটো বাঁধা। বোঝা যাচ্ছিল যে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। তাহলে ওই রাতের ছায়ামূর্তি, দরজার শব্দ, এগুলোর মানে কি দাঁড়ালো? ভূতের ভয়টা কি নিছকই একটা আবরণ ছিল? একদম। পুলিশি তদন্তে সেটাই পরিষ্কার হলো। এটা কোনো ভূতের কাণ্ড নয়, একেবারে পরিকল্পিত খুন। আর খুনিও ধরা পড়ল। কে সে? পাশেরই এক মুদি দোকানের মালিক ভজন। জেরার মুখে সে সব স্বীকার করে। কি স্বীকার করল সে? কেন খুন করল? ভজন জানায় সে বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে রিমার ওপর নজর রাখত। তার মনে কুমতলব ছিল, আর গ্রামের ওই ভূতের গল্পটাকেই সে কাজে লাগিয়েছে। মানে সে জানত যে রাত 2টোর সময় ভূতের ভয়ে কেউ বাইরে বেরোবে না? ঠিক তাই। ভূতের গল্পটা তার জন্য একটা সুবিধে করে দিয়েছিল। ওই সময়টায় রাস্তাঘাট ফাঁকা থাকত, কেউ জানলা দিয়েও উঁকি মারার সাহস করত না। এই সুযোগেই সে রিমাকে তুলে নিয়ে যায়। আর তারপর খুন করে। ভয়কে কি নিখুঁতভাবে অপরাধের অস্ত্র হিসেবে ব্যবহার করা। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, একটা বড়সড় টুইস্ট আছে। আরও কিছু? কি সেটা? ভজন তার জবানবন্দিতে একটা অদ্ভুত কথা বলে। সে জানায়, যেদিন সে রিমাকে খুন করে তার আগের কয়েক রাতেও সে যখন নজর রাখতে আসত, তখন সে নিজে দেখেছে অন্য একটা ছায়ামূর্তি রিমার ঘরের সামনে আসত, ঠিক রাত 2টোয়।
অন্য একটা ছায়া, ভজন নয়। হ্যাঁ, ভজন জোর দিয়ে বলেছে ওই ছায়াটা সে ছিল না। সে নিজেও নাকি কিছুটা অবাক হয়েছিল, কিন্তু সে জানে না ওটা কে ছিল। অবিশ্বাস্য। তাহলে দুটো ছায়া ছিল। ভজন তো খুনি, কিন্তু তার আগে যে আসতো বা যাকে ভজনও দেখেছে, সেই দ্বিতীয় ছায়াটাকে। এই রহস্যটার আর কোনো সমাধান হয়নি। কে ছিল সেই দ্বিতীয় ছায়া, কেন আসতো, তার উদ্দেশ্য কী ছিল, কিচ্ছু জানা যায়নি। এটা একটা অমীমাংসিত প্রশ্ন হয়েই থেকে গেছে। কি সাংঘাতিক ব্যাপার! মানে অপরাধী ধরা পড়ার পরেও একটা রহস্য থেকেই গেল। হ্যাঁ, এই ঘটনার পর স্বাভাবিকভাবেই রতনদা আর তার পরিবার ওই বাড়ি ছেড়ে চলে যায়। বাড়িটা আবার খালি হয়ে যায়। তাহলে পুরো ঘটনাটা যদি আমরা দেখি, একটা আপাত ভুতুড়ে পরিবেশ, যার আড়ালে একজন অপরাধী নিজের পরিকল্পনা সাজাচ্ছিল। আর সেই অপরাধী ধরা পাওয়ার পর সে নিজেই আরেকটা রহস্যের জন্ম দিয়ে গেল। সত্যি, ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে যে মানুষের মনের মধ্যে থাকা ভয়, মানে এই যে কুসংস্কার বা পুরনো দিনের গল্প, এগুলো কিভাবে বাস্তব বিপদকে আমাদের চোখের সামনে থেকে আড়াল করে দেয়। একদম। অপরাধীরা অনেক সময়ই এই ভয়টাকেই কাজে লাগায়। এটা তাদের একটা সুরক্ষা কবচের মতো কাজ করে। তাহলে শ্রোতাদের জন্য এই প্রশ্নটাই থাকলো, এই যে লোকমুখে চলা ভয়ের গল্প বা ভূতের আতঙ্ক, এগুলো কি আসল অপরাধীদের আড়াল করার সুযোগ করে দেয়? আমাদের খুব চেনা পরিচিত পরিবেশের মধ্যেই হয়তো এমন অনেক বিপদ লুকিয়ে থাকে, যা আমরা ভয়ে বা বিশ্বাসের কারণে দেখতে পাই না। এ নিয়ে আমরা কতটা সচেতন? ঠিক, এই ভাবনাটা জরুরি। পরিচিত জগতের আড়ালে লুকিয়ে থাকা এই অন্ধকার দিকগুলো নিয়ে আমাদের হয়তো আরও সতর্ক হওয়া উচিত।